Why do you want to take part in Forgotten Roots Season 2? ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে তোমাদের স্বাগত। আমি নশকা। এই পুরো জার্নিতে আমি তোমাদের সঙ্গে থাকবো। This one. This is national. But what was the first one? It's not even kasse. Nice as nature dekhiya bhala lage. I didn't like the room. It wasn't what I was expecting. It's not what I expected. I like the culture. One thing I didn't like though was the toilets. Luxurious lifestyle live kosi and then ekane like shop change hoye geche. Different. I saw this place a lot more different in my head. Forgotten Roots Season 2 এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। Good morning. I just woke up. Oh, I'm so tired. Wow. I had such a good sleep for like 10 hours. I'm still tired though. Yeah. Good. No problem. Is that comfortably? Last night was like good. I had a good sleep. The only bad thing was like the bed was too hard, so I woke up with back pains. But that's it. Last night I'm not going because we were really tired and exhausted from the whole day. We just fell asleep. So we didn't really take notice of anything else. Very bad. Every hour I woke up with back pain, couldn't sleep at all. There was bare shaitan around, so I was like really gross and nuts. Just very jarring. It was a nice bad pain. Like, I feel like crap. I mean, your dad to wake you up. You gotta wake You were yourself gonna wake up. me up. No, we didn't. You did. I was banging on the door. Why did you wake them at 6:50 then? I didn't wake up anyone. I went straight to the shower already, bro. Who banged on your door It's then? not my responsibility to wake you up. I was banging on the door non-stop. ঢাকায় পা রেখে শহীদ মিনার দেখেননি এমন ট্যুরিস্ট হয়তো পাওয়া যাবে না। ঐতিহাসিক গুরুত্বের কারণে দেশ বিদেশের অসংখ্য ভ্রমণার্থী এই মিনারটি দেখতে আসেন। বিশ্বজুড়ে যে মিনারের পরিচিতি সেটি তৈরি হলো কিভাবে, সেই গল্পটিও দারুণ ইন্টারেস্টিং। তোমরা কি এমন কোনো হিস্ট্রি জানো যে পৃথিবীর কোনো কান্ট্রিতে শুধুমাত্র তাদের মাদার ল্যাঙ্গুয়েজের জন্য মানুষ জীবন দিয়েছে? জানো? সেটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এবং 1947 সালে যখন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পার্টিশন হয় তখন আমাদের দুটো পাকিস্তানে কি ছিল? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ইস্টার্ন। হ্যাঁ, পূর্ব
পাকিস্তানে বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে না, রাষ্ট্রভাষা হতে হবে উর্দু। এবং 1948 সালে এটা শোনার পরে, হ্যাঁ 1948 এটা শোনার পরেই আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষজন মানে আন্দোলন করা শুরু করে যে না, আমরা বাংলা ভাষায় কথা বলবো, আমরা বাংলা ভাষায় কথা বলবো, ওকে। এবং সেটা শেষমেশ যখন অনেক এক্সট্রিম পর্যায়ে যায়, যখন মোহাম্মদ আলী জিন্নাহ তার ভাষণে বলে যে না, উর্দুতেই তোমাদেরকে কথা বলতে হবে। এরপর 1952-তে 20 ফেব্রুয়ারি 144 ধারা হয়, কারফিউ হয়, বাট কেউ কোনো বাধা মানে না। 1952-তে 20 ফেব্রুয়ারি কেউ কোনো বাধা মানে না, সকল ছাত্ররা, সকল শিক্ষক, সাধারণ মানুষ সকলে একসাথে হওয়া শুরু করে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন লাঠিচার্জ হয়, গুলি হয়, টিয়ার গ্যাস মারে এবং এবং প্রচুর মানুষ মারা যায়। এবং কোনো মানে স্পেশালি স্কুলের বাচ্চা থেকে নিয়ে, কলেজের বাচ্চা থেকে নিয়ে, ইউনিভার্সিটি স্টুডেন্টস সবাই হচ্ছে সবচেয়ে মানে এই আন্দোলনের একেবারে কি বলবো, তারাই হচ্ছে, হ্যাঁ। এবং সালাম, রফিক, বরকত, জব্বার, যাদের নাম আমরা সবাই জানি, এরা মারা যায়। এবং এরপরে 1952-তে 23 ফেব্রুয়ারি একটা এইখানকার একটু কাছাকাছি একটা জায়গায় এরকম একটা মনুমেন্টাল তৈরি করে আমাদের সকল ছাত্ররা মিলে, এবং সেটা 26 ফেব্রুয়ারি আবার ভেঙে দেয় পূর্ব পাকিস্তানের পুলিশ। এরপর শেষমেশ 1973-তে আমরা ঠিকঠাক মতো আমাদের এই শহীদ মিনার পাই। এবং এটার স্কাল্পচার হচ্ছে হামিদুর রহমান এবং ওনার সাথে সহকর্মী হিসেবে ছিলেন নভের আহমেদ। So Hamidul Rahman designed it. হ্যাঁ, and Nobir Ahmed. And Nobir Ahmed. হ্যাঁ, Oh, she's the lady. Yes. হ্যাঁ, And Navi. বাংলাদেশের প্রথম মহিলা স্কাল্পচার। হ্যাঁ, 1999-এ ইউনেস্কো মাদার ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়। তো এখন পৃথিবী জুড়ে যখনই মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়, সেটা 21 ফেব্রুয়ারিতেই পালন করা হয়। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, রাইট? সো পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো হিস্ট্রিতে, কোনো জায়গায় শুধু মাদার ল্যাঙ্গুয়েজের জন্য এত মানুষ মারা যায় নাই। সো বাংলা ভাষাকে আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং অনেক ভালোবাসতে হবে। শিখা চিরন্তন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত স্মারক। এটি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত, যা তৎকালীন রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানকে স্মরণীয় করে রাখতে 1997 সালের 7ই মার্চ তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বলন করেন। মুক্তিযুদ্ধের যে হিস্ট্রি পুরোটাই এখানে আছে। এখান থেকে অনেক বড় একটা মোড়ল, যেমন এখানে এই কথাটা আমার সবচেয়ে প্রিয়, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। জাসমিন, এটা মানে কি? It means even if we're Hindu or Bengali, there is no divide. there's no divide.
হ্যাঁ Hindu or Muslim are still Bengali. Yes. দেখেছো যে এইভাবে কোলে এইভাবে মানুষকে মেরে ফেলছিল এবং তখন ওরা ওদের বন্ধুদেরকে নিয়ে এইভাবে তবুও মিছিল কন্টিনিউ করছিল। দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই। এটা হচ্ছে মা তার মানে যে হ্যাঁ তার ছেলেকে হারিয়ে তার ছেলেকে কোলে নিয়ে আছে। আমাদের যে ভাষা আন্দোলন ওইটাই অ্যাকচুয়ালি বীজ আমাদের 1971-এ মুক্তিযুদ্ধের। মানে আমরা যে 1971-এ মুক্তিযুদ্ধটা করেছি সেটার আসলে প্রথমে স্টার্টই হয় হচ্ছে ভাষা আন্দোলন দিয়ে, তারপরেই সেটা কন্টিনিউ করে এবং আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বেই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমরা স্বাধীন বাংলাদেশ পাই। এই যে এখন যে আমরা এত স্বাধীনভাবে চলছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলাদেশ একটা মানে একটা নিজস্ব অস্তিত্ব এবং নিজস্ব পরিচয় পৃথিবীতে জায়গা করে নিয়েছে, এটা সেই 1971-এর মুক্তিযুদ্ধের কারণে। উনি হচ্ছেন আমাদের জাতির জনক, জাতির পিতা। হ্যাঁ, এবং 7ই মার্চ উনি 1971 সালে এইখানেই একটা ভাষণ দেন, যেই ভাষণটা আসলে আমাদের মানে কি বলবো পুরো দেশকে, সকল মানুষকে একসাথে করে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মুক্তিযুদ্ধ জাদুঘর মাত্র 8 জন ট্রাস্টের উদ্যোগে ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের এই প্রয়াস গোড়া থেকেই ব্যাপক মানুষের সমর্থন ও সহায়তায় ধন্য হয়েছে। Witness is the blood-soaked soil of Bengal, so while the moon and stars testify, we have not forgotten memories of martyrs. We shall forget nothing at all. এর বিশেষ লক্ষ্য নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা। বর্তমানে জাদুঘরের সংগ্রহ ভাণ্ডারে জমা হয়েছে 15,000-এরও বেশি স্মারক। মুক্তিযুদ্ধের সময় যেসব বাঙালিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ভারতে যে আশ্রয় নিয়েছিল তাদেরকে বলা হয় শরণার্থী। সেই সব শরণার্থীরা তখন কিরকম পরিস্থিতিতে ছিল সেগুলো বোঝানোর জন্য এই গ্যালারিটা শুরু করা হয়েছে, যে এক একটা পাইপের ভেতরে এক একটা করে পরিবার ছিল। Right after the took pictures, okay? ক্যাম্পে এখানে যারা অসুস্থ হয়ে পড়তেন তাদেরকে চিকিৎসা দেওয়া, তাদের কোনো খাবার দাবার এইসব দেওয়া। এই কম্বলটাও সেই সময় শরণার্থীদের ওইটার একটা 11টা সেক্টরে যুদ্ধ করা হয়েছিল, সেই 11টা সেক্টরের ছবি দেয়া আছে। আর এই 11টা সেক্টরে ছিল 16 জন সেক্টর কমান্ডার। তাদের থেকে আবার 3 জনকে বাছাই করে 3 জনের নামে প্রথম অক্ষর দিয়ে 3টি নিয়মিত বাহিনী গঠন করা হয়েছে। আর 11টা সেক্টরের প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী, যাকে সংক্ষেপে আমরা এমএজি ওসমানী। সাধারণ মানুষেরা সেই সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, গোলা বারুদ কিছুই ছিল না। তখন ট্রেনিং দেওয়ার জন্য বাঁশের কঞ্চি কেটে ওইটাকে জাস্ট একটা বন্দুক কিভাবে চালাতে হবে সেই ট্রেনিং গুলো দেওয়া হতো। আপনারা এই যে ছবিগুলো
কত অল্প বয়স। হ্যাঁ, খুব অল্প বয়সে। যারা ঢাকা স্কোয়াডের মধ্যে যারা যুদ্ধ করেছিল তাদের নিয়ে এই সাইটটা সাজানো আছে। তার মধ্যে আছে আমাদের দেশের একজন বড় মাপের লেখিকা জাহানারা ইমাম, তার ছেলে এখানে আছে মাকরুদ্দিন আজাদ, যার নামে একটা উপন্যাস লেখা হয়েছে, মা উপন্যাস। আর এটা এই কারণে লেখা হয়েছে যে আজাদকে যখন জেলে ধরে নিয়ে যায় তখন সে তার মার কাছ থেকে ভাত খেতে চেয়েছিল। হ্যাঁ, যে মা আমি অনেকদিন ভাত খাইনি, তুমি এরপর আমার সাথে দেখা করতে আসলে আমার জন্য ভাত রান্না করে নিয়ে আসবা। পরবর্তীতে মা যখন আজাদের সাথে দেখা করতে যায় তখন আজাদকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে মা যতদিন জীবিত ছিলেন ভাত খাননি। এভাবে করে একটা সময় তিনিও মারা গিয়েছেন। তাই ওনাকে নিয়ে ওই গল্পটা লেখা হয়েছে মা। স্পেশালি মেয়েদের উপর যেটা গেছে এটা আসলে ইউ ক্যান ইমাজিন, স্পেশালি যতক্ষণ মা না হবা, মানে হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ মাদারহুড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা যে এখন একটা জাদুঘর বানিয়েছি, ইটস নট সো ইজি। আমরা এতগুলো মানুষ আমাদের জন্য জীবন দিয়ে দিল, তারা তাদের ফ্যামিলি হারায় ফেললো, অ্যান্ড স্টিল আমরা ঠিকমতো বাংলায় কথা বলতে পারি না। আমরা স্বাধীনতার মূল্যটাই জানি না। আমরা এত মানে সব কিছুই হয়ে গেছে, কিন্তু আমরা এখনও আমাদের বাংলাদেশকে ঠিকমতো সম্মান করতে শিখি নাই। বাংলা ভাষায় কথা বলতে ঠিক মানে আমরা বাংলাদেশি এটা বলতেই আমাদের লজ্জা লাগে। আমরা আমাদের দেশকে সবসময় বলি যে, সামটাইমস আমি অনেক সময় শুনি যে ইউনো এই কান্ট্রি শেষ, এই কান্ট্রির কিছু হবে না। কেন হবে না? যদি এই দেশের মানুষরা স্বাধীনতা আনতে পারে, আমাদের দেশের বয়সই কত, 40-45 বছর। আর তোমরা যে দেশ থেকে আসছো সেই দেশ কয়েকশো বছর ধরে আছে। আমরাও পারবো আমাদের দেশকে অনেক দূর নিয়ে যেতে। বাট তোমরা যদি তোমাদের জেনারেশন যদি এই দেশকে বুলশিট বলো, তাহলে কিন্তু কখনো হবে না। সো প্লিজ, হয়তো আমাদের দেশ অনেক ছোট, আমাদের দেশে অনেক বড় বড় বিল্ডিং নাই, অনেক দামি দামি গাড়ি নাই, আমাদের দেশের বাচ্চারা রাস্তায় খেলে, কিন্তু এই যে বাচ্চারা যাদেরকে তোমরা নগ্ন করছো, তারাই কিন্তু হাতে বন্দুক নিয়ে যুদ্ধ করে, তারাই দেশে তাদের মাকে বাঁচায়। আমি জানি না পৃথিবীর কোথায় এইরকম হিস্ট্রি আছে যে এতটুকু বাচ্চা তার মাকে বাঁচানোর চেষ্টা করে, অথবা 8 বছরের মেয়ে ফ্রিডম ফাইটার হয়। সো আমার মনে হয় আমাদের একটু বোঝা উচিত যে ছোট একটা দেশ, কিন্তু আমাদের হিস্ট্রি ইজ ভেরি স্ট্রং।
Seeing the history of Bangladesh has made me realize how much struggle they went through. Like Sheikh Mujibur Rahman and leader of liberation of Bangladesh, it's given me a perspective of the history and the struggles people have been through. And also, খুব খারাপ লাগে, খুব sad লাগে যে দেখছি আমরা লাগি privilege আমরা লন্ডনে এসেছি আর তারা, if it wasn't for them, we wouldn't have these privileges we have today because they had that freedom for Bangladesh and তারা lead করছে, all the freedom fighters, all the women and children, মেয়ের ছেলে তারা কষ্ট করছেন, struggle করছেন আর বাংলাদেশ লাগি independence করছেন. And it was led by was a Bagbandhu Sheikh Mujibur Rahman, which eventually led to the liberation of Bangladesh, and we should be grateful as Bangladeshis. I felt so upset and sad when I seen little kids working so hard for people in Bangladesh, because Bangladesh people suffered so much and we take it for granted. Like, we don't love our country because our people in Bangladesh fought for us so hard. Like মানুষ অনেক কষ্ট করছে আমাদের জন্য, like Bangladesh জন্য and আমাদের language জন্য যে কষ্ট করছে সবাই. And obviously seeing it in real life, like the pictures and then seeing like the boat and like seeing everything, it's like I was there and আমি সব like ওদের কষ্ট like একটু করে experience করছি. That's why আমরা অনেক upset ছিল and like we felt, and my love for Bangladesh has increased. My perspective of Bangladesh has just grown so much. You know how I'm 17, I'm a young girl. So many people my age, they're like, they don't even think of Bangladesh. They think of Bangladesh, they're like, I don't like Bangladesh, I don't like coming to Bangladesh, you know. Like, they have such a negative view on it, but this has changed my mind so much because Bangladesh is something that's like, it's a part of us, it's our culture, we should embrace it. And this Forgotten Roots has helped me like try and embrace my culture, seeing everything, seeing what our people have gone through, it's like helped me. And yeah, that's it. After going through the whole entire museum, looking at all the stories, I found it very eye-opening and emotionally upsetting to see like how women were tortured by Pakistani people. Their stories on how it came to happen. I thought it was very moving, very interesting as well. It just shows that Bangladesh has very good historic culture and very good, interesting stories, and that's worth knowing. I feel it's really important to know Bangladesh past to get a feel to how Bangladesh has developed over the years to the country it is now. After today, I realised how much Koshto the Bengalis went through and how hard they had to work to have basic rights. And it's really easy to see how the Pakistanis treated them and how countries like America and other Arab countries didn't just ignore the situation. And after seeing how much the British Empire has done, it's like made me open my eyes and made me realize how much কষ্ট they all went through. আমার অনেক খারাপ লেগেছে যখন আমি এই জিনিস দেখেছি, কেন আমি জানতাম না যে এত ওয়ার্স ছিল যখন আমরা পাকিস্তানে যুদ্ধ করেছিলাম। আর যখন আমি পড়ছিলাম সব ওয়ালের মধ্যে সব পিকচারগুলো যে দেখছিলাম, অনেক আমার খারাপ লেগেছে। কেন আমি ইউকেতে বলছিলাম, আমি সব প্রিভিলেজড সব কিছু আমার হয়েছিল, কিন্তু 5-6 years old যারা বাচ্চারা ওরা অনেক কষ্ট করেছিল, ওরা অনেক কিছু করতে হয়েছিল যে ওরা আমি কোনোদিনও চিন্তা করতে পারি না। এই জন্য আমার অনেক আরো জানা হয়েছে, অনেক নলেজ হয়েছে। এখন আমি আরো বাংলাদেশকে আরো অ্যাপ্রিসিয়েট করবো এখন থেকে। We learn about the freedom fighters that died in the 1971 Liberation War. You know, it was sad to learn about how many Khotomanish Morson, 3 million people in 9 months. A lot of people and a lot of the women were, abused. So it was sad to learn about that. We learned Nam Hiti, Manish Morson, a lot of the freedom fighters that were at the front line. I learned a lot and it's really opened my eyes, and I feel really emotional because I didn't know, like I understood that they went through struggle, but I didn't realize how much our forefathers and our mothers and our grandfathers went through just to be able for us to
I didn't realize the struggle that the children and the women had to go through for us to have this country and for us to read and write and appreciate the history that we have. And even though we're the future generation, you know, some of us, we don't know how to read and write Bangla, we don't know Shuddha Bhasha, and we don't, so many people passed away and we haven't done them proud. So many people lost their lives, you know, and seeing what the women had to go through, what the children had to go through, us as the future generation, I don't feel like we're doing enough. And being here, I've learned that I really want to do more for our people and for our country, and I want to give back to my motherland. I don't want to. I don't want to just feel like just because I'm Bideshi doesn't mean that I just give to Bidesh. I have to come back and give to my own people as well. My dada, he died in war, so because my dad speaks about it a lot and he's told me about it, but seeing the pictures and reading the history, it really opens your eyes how much our people went through, and we're so ungrateful, we really are. যে এইটা হচ্ছে বিখ্যাত পরী বিবির সমাধি। শায়েস্তা খান হচ্ছে পরী বিবির বাবা। 1688। ওকে, আমরা সামনে আগাই। 300 বছরের বেশি পুরনো ঐতিহাসিক স্থান লালবাগের কেল্লা, যাকে দুর্গও বলা হয়। পুরনো ঢাকার লালবাগে অবস্থিত এই প্রাচীন দুর্গটি মোগল আমলে বাংলায় নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। কেল্লার ভিতরে 3টি পুরাকীর্তি রয়েছে: পরী বিবির মাজার, দরবার ঘর ও হাম্মামখানা, এবং 3 গম্বুজওয়ালা মসজিদ। এইটা হচ্ছে দক্ষিণ তোরণ। That probably used to be a lake or something. Yes. Her garden. Yeah. এখানে তোমার এই গরম পানি এবং ঠান্ডা পানির একসাথেই ব্যবস্থা ছিল সেই সময়, এবং যে পাইপটা ছিল সেটা ছিল পোড়া মাটির। সবাই ঠিকঠাক করে লিখেছো তো না? আচ্ছা। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম 1678-এ এটি তৈরি করেন, ঠিক আছে? এবং ওই যে তুমি দেখলে না যে একটু আগে তোমরা যে বলছিলে যে পুকুরটা কি শুকিয়ে গেছে, হ্যাঁ ওই পুকুরটা। তারপর যে আমরা একটা বললাম যে দক্ষিণ তোরণ, তোমরা যেটাকে সাউথ গেট, তো এটা সব কিছু মিলিয়ে এখন প্রথম কথা হচ্ছে এত বছর ধরেও আমরা একটাকে সংরক্ষণ করার চেষ্টা করছি। এটা আমাদের জন্য একটা বিশাল ঐতিহ্য, পুরো বাংলাদেশের জন্যই, আমাদের হিস্ট্রির জন্য। চারদিকে উঁচু প্রাচীর ঘেরাই কেল্লা দেখলে হঠাৎ মনে হয় লাল মাটির তৈরি। প্রাচীরের উচ্চতা কোথাও কোথাও 20 ফুট পর্যন্ত আছে।
কেল্লায় ঢোকার জন্য 4টি ফটক ছিল। দক্ষিণ দিকের ফটকটি মূল ফটক হিসেবে ব্যবহার করা হতো, এখন এটি বন্ধ। আহসান মঞ্জিল। একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে 2টি মনোরম খিলান আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে 2টি অংশ। পূর্ব অংশে আছে বৈঠকখানা ও পাঠাগার এবং পশ্চিম অংশে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। Yeah, it's বুড়িগঙ্গা নদী and এখানে জিনিসপত্র আসে এবং এখান থেকে এখানেই সকালবেলা শাক সবজি আসে। এখান থেকেই আমাদের পুরো ঢাকা শহরে সকল শাক সবজি মাছ সবকিছু ডিস্ট্রিবিউট হয়। বাগান বাড়ি ছিল, এরপরে যখন ফ্রেঞ্চরা আসলো তারপরে এটাকে তারা রিনোভেট করলো। এরপরে আরেকজন নবাব আসলো, সে তার ছেলের নামে রাখলো হচ্ছে আব্দুল গনি ছিল সে নবাব, তার ছেলের নাম আহসান। আব্দুল গনি ছিল যে নবাব, সেই নবাব তার ছেলের নামে আহসান নামে এই আহসান মঞ্জিল ক্রিয়েট করে। ওকে, সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাতেই পাকিস্তানি সৈন্যরা এবং তাদের স্থানীয় দোসররা এদেশের অধ্যাপক, সাংবাদিক, ডাক্তার, শিল্পী, প্রকৌশলী, লেখকদের সুপরিকল্পিতভাবে হত্যা করে।
তো 14ই ডিসেম্বর 1971-এ পাকিস্তানিরা আমাদের যত বুদ্ধিজীবী স্কলার্স ছিল তাদেরকে নিয়ে এসে এই জায়গায় মেরেছিল। কেন? যাতে আমাদের মেরুদণ্ডটা ভেঙে যায়, আমরা জাতি হিসেবে অথবা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারি। এই যে কালো গ্রানাইটটা দেখছো, ইটস আ সিম্বল অফ গ্রিফ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্মারক। ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় অবস্থিত এই স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি। আমি সুফি ফারুক, ঢাকাতে তোমাদেরকে স্বাগত। আগামী যে কদিন তোমরা ঢাকাতে আছো আমি তোমাদের সাথে থাকবো। প্রথমে কয়েকটা জিনিস আমি খুব পরিষ্কার করে নেই। আই এম নট ইউর ফাদার, আই এম নট ইউর বাড়ি। আমি তোমাদের ট্রেনার, আমি তোমাদের চ্যালেঞ্জ কন্ডাক্ট করব। মজার সময় মজা, চ্যালেঞ্জের সময় চ্যালেঞ্জ। তোমরা জেনে এসেছো এখানে আসার আগে যে এখানের যে টার্মস কন্ডিশনস এগুলি তোমাদেরকে ফলো করতে হবে, বলা হয়নি? প্রথম কাজটি হচ্ছে তোমাদের প্রত্যেকের ইলেকট্রনিক ডিভাইস আমাকে দিয়ে দাও। প্লিজ কুইক কুইক, সময় নেই আমার হাতে, খুব দ্রুত দাও। সব ডিভাইস, অল ডিভাইস। তোমার ডিভাইস আমার কাছে সেফ থাকবে। চ্যালেঞ্জ শেষ করে তোমরা ফেরত পাবে। হোয়ার ইজ ইউর ডিভাইস? ওকে, কারোর কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই? শিওর? আমি ডিভাইস খুঁজে পেলে প্রথমত শাস্তি হবে, এরপরে মার্ক কাটা যাবে, ঠিক আছে? তোমরা এই দুদিন যা দেখেছো, যা এক্সপিরিয়েন্স করেছো, সেখান থেকে আমি কোয়েশ্চেন করব এবং এই কোয়েশ্চেনের আনসার তোমাদেরকে ঠিকমতো দিতে হবে। আমি শুরু করি। শুরু করার আগে প্রোডাকশন, এখন আমি তোমাদেরকে একে একে প্রশ্ন করা শুরু করব। তোমরা দুদিন ভালো মতো দেখেছো? আমার কথা বুঝতে পারছো না? Why don't you answer? ভালো মতো দেখেছো, ভালো মতো শুনেছো, যা এক্সপিরিয়েন্স করেছো সেখান থেকে আমাকে আনসার করতে পারবে? আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হাফসানার কাছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে? শুধু ও কথা বলবে, যাকে যখন কোয়েশ্চেন করা হবে শুধুমাত্র সে কথা বলবে, অন্য কেউ কথা বলবে না, ঠিক আছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে? 1971. রাইট আনসার। এরপরে হামিদ, রাইট। ভাষা আন্দোলন কত সালে হয়? 1952. রাইট, রাইট আনসার। জামিল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? I don't know. He cannot answer. কামাল, শিখা চিরন্তনী কোথায় অবস্থিত? Not attentive enough. ফাহিম, লালবাগ কেলা কোথায় অবস্থিত? Old Dhaka. Good, right answer. রুহুল, পুরী বিবির মাজারে গিয়েছিলে? এটা কোথায়? পুরান ঢাকা লালবাগ এখানে। ভেরি গুড, রাইট আনসার। এটা লালবাগে অবস্থিত। সুমাইয়া, আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? I don't know. ওকে, নট অ্যাটেন্টিভ। তাসনিম, বৌদ্ধভূমি স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
don't know. বৌদ্ধভূমি কোথায় অবস্থিত তুমি জানো না? জাহিন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোথায় দেন? You have been to many places. You are close. No, you don't know. You don't know. You don't know. Jasmine, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? Is it in Dhaka? It's in Dhaka, of course, but particular place. Name of the particular place. Area. No, sorry, you don't know that. I don't know because we wasn't told it. Okay. এটার মধ্যে দিয়ে আজকে চ্যালেঞ্জ শেষ হচ্ছে। তোমরা এই 2 দিনে যা দেখেছো, আমার অভিজ্ঞতা হচ্ছে তোমরা একেবারেই মনোযোগী ছিলে না। আমি আশা করব আগামী কালকে থেকে তোমরা মনোযোগী থাকবে। তোমাদের যে গাইড তোমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, তাকে বারবার জায়গা সম্পর্কে জিজ্ঞেস করবে, সেই লোকেশনগুলি মনে রাখার চেষ্টা করবে, কি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, চোখ কান খোলা রাখবে। তোমরা এখানে কিন্তু বেড়াতে আসোনি, তোমরা এখানে চ্যালেঞ্জ নিতে এসেছো। প্রতিটা মোমেন্ট, আজকে থেকে প্রতিটা মোমেন্ট তোমাদের আমরা মনিটর করব। ঠিক একইভাবে প্রতি মুহূর্তে কি হচ্ছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা কোন গাড়িতে উঠছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কার সাথে কথা বলছি, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? যদি এই চ্যালেঞ্জে উইনার হতে চাও তাহলে 24 ঘন্টা চোখ কান খোলা রাখতে হবে। আর কালকে থেকে আমি যেন মোটেই না শুনি যে তোমরা অ্যাটেনটিভ না, মনোযোগী না। সারাদিন গাইড যা বলবে বারবার বারবার প্রয়োজনে আবার জিজ্ঞেস করে শুনবে তোমরা, ঠিক আছে? এত দূর থেকে এসেছো তোমরা একটা চ্যালেঞ্জের জন্য। তোমরা যদি এটা প্রপারলি অ্যাটেনটিভ না হও তাহলে তোমরা তো এই চ্যালেঞ্জে কিছুই বুঝতে পারবে না। আজকের চ্যালেঞ্জ এখানে শেষ হচ্ছে। আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। কালকে আমি যখন তোমাদের কাছে আবার আসব, আমি যেন প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার পাই। ওকে পাবো? থ্যাংক ইউ। Mr. Sufi Farooq, very serious man. I like his character, very strong, but it's quite hostile towards the group and the challenges. But I look forward to it. I think some of the questions are really hard because it's some questions people just don't take notice of it, like the places and like the little details. It was quite hard for us because obviously we're not from here, so it takes a bit of time to get used to the culture, to learn the places and the history of it. But I feel like as of today we're more confident in terms of our knowledge. The challenge was not good. I didn't get the answer, but matter between answer asil, but I mean the presenter Dora took, so matter fast I couldn't say it. The pressure got to me, so I couldn't say it, but like in my head I knew. Some of the questions weren't told to us. It was okay. I found the presenter reasonable. He was a nice person, but he's a bit scary. We were all like very scared when he came. I'm like, Onik boy Paisi, because he looks like a very strict, big man. Like, he's very tall and he's very like built. So we were very scared. We were like our heart was beating very loud. Like we were very scared. And then the way he was very stern, like he did not smile at all. I think the real challenge is if we can make him smile. I think I was expecting him to take us home because we came all the way for a challenge. We knew this was going to happen already. We came to live the life of Bangladeshi people. Bangladeshi people don't have phones, don't have a lot of stuff, and they do a lot of hard work to make themselves happy. So I really knew this was going to happen, and I really don't mind it, to be honest. Everything is not what I expected. This is my 4th time coming to Bangladesh, and every time I've came here, it's always a nice experience. But ever since I've came here at the start of the week, it's been horrible. I can't find any good thing to say about this place since I've been here. Where I'm living is hard to live. Sleeping is hard.
the food's difficult to eat for me, especially when there's so little of it. You're restricted to do many things. I didn't expect it to be this. In itself, that's a whole different challenge. Yeah, and it's not even attitude. Actually, it is attitude. Yeah, it's like a walk in the dark, bro. That's dangerous. দিন শেষে কয়েকজন প্রতিযোগীকে বেশ আপসেট মনে হচ্ছে। কি চলছে ওদের মনে বোঝার চেষ্টায় ক্রিয়েটিভ টিম। I feel really homesick. I'm not used to living like this. Like, it's very small, dirty. I'm not living like this. In Bangladesh, I live with my family, live in a big house. I've got my whole family, my cousins. And then my niece just came back the other day, and then straight after was my flight. So I miss family really bad. So I just want to go. And I'm not used to all of this, waking up in the morning, doing this, doing that. I just want to go home. তাহলে কি ফরগটেন রুটসে মাহির যাত্রা এখানেই শেষ? মাটির গন্ধ প্রাণে ফিরে এলাম মাতৃভূমির ভালোবাসা টানে বিশ্ব জুড়ে তৃষ্ণা মাটির গন্ধ প্রাণে ফিরে এলাম মাতৃভূমির ভালোবাসা টানে একই সূর্য একই আলো একই আকাশ একই পবন দূরে থাকলে কোনো কিছু